পুজো একটা ট্র্যাডিশনাল, কিন্তু পুজো কীভাবে হবে, কীভাবে মণ্ডপ হবে, কীভাবে প্রতিমা হবে ইত্যাদি তো কোনো শাস্ত্রের নির্দেশ নেই। শাস্ত্রের নির্দেশ যদি মানতে হয় তাহলে ঘট পুজো করতে হয়, প্রতিমা পুজো নেই। One of the achievements in the last couple of years has been that groups of designers and artists have created that space, created a domain where both the spectator, the residents of the neighborhood, and those who are working with the team all are working within a notion of creativity, innovation, and art production. এটা একটা বিগ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শিল্পের অন্য একটা দিককে তুলে ধরা যেতে পারে। এই কাজগুলো আমরা কি এমন কোনো কাজ করতে পারি না যেটা সাধারণ লোক এনজয় করতে পারে, দেখতে পারে, বা অ্যাটলিস্ট যদি কোনো রুচিরও চেঞ্জ হয়। দুর্গা এরা ক্লাসিক্যাল দেবদেবীর মধ্যে পড়ছিল এতকাল, তো এখন লৌকিক দেবদেবীর মতো করে এদেরকে থিমে ক্ষেত্রে একে লৌকিক দেবদেবী তৈরি করে দেওয়া হয়েছে। থিম পুজোগুলো শুরু হওয়ার পর থেকে দেখবেন যে একটা নতুন ধরনের ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করছে মুভমেন্টের মধ্যে দিয়ে, রেসিপ্রোকাল মুভমেন্ট যেটা হচ্ছে। এবং থিম পুজোর প্রভাবটা কিন্তু আসছে ফিল্মের হাত ধরে আসছে। না, আজকে রাজস্থান থেকে শিল্পী এসে দুর্গাপুজোয় কাজ করছে, আজকে গুজরাট থেকে মহিলারা এসে মাটির কাজ করছে এখানটা কলকাতায়, এটা কোনো ব্যাপারই না। বংশ পরম্পরায় কারুকাজ আসে, কারুকাজ আর ললিতকলা সেই সৃষ্টিশীলতা সম্পূর্ণ আলাদা। কারুশিল্প সবসময় পরম্পরা নির্ভর। যে শিল্পী যেটা নির্দিষ্ট প্রথা, নির্দিষ্ট ফর্ম, নির্দিষ্ট পদ্ধতিকে ফলো করে চলেন, তার নিজস্ব বোধ, নিজস্ব ভাবনা, নিজস্ব সৃষ্টিশীলতার কোনো সুযোগ থাকে না। তবে তাদের মধ্যে যে ক্রাফটসম্যানশিপটা তৈরি হয়ে আছে, এইবার যদি মনের সৃষ্টিশীলতা যুক্ত হয় তাহলে পরে সেটা সৃষ্টিকাজ হয়ে থাকে। সেখানে সৃষ্টিশীল শিল্প আর কারুশীল শিল্প, এটাও সৃষ্টি, এটাও ক্রিয়েটিভ, কিন্তু মৌলিকত্ব নেই। যারা ট্র্যাডিশনালি মূর্তি বানিয়ে এসেছে তারা কিন্তু শাস্ত্র সম্বন্ধে খুব সচেতন। তারা অশিক্ষিত হতে পারে, নিরক্ষর হতে পারে সেই অর্থে, কিন্তু তাদের শাস্ত্র জ্ঞান যথেষ্ট বেশি, কারণ সেইভাবে তারা বংশ পরম্পরায় মূর্তি বানিয়ে আসে। যত পটুয়াকে আমরা দেখছি তারা একটা সমষ্টির ভাষায় কথা বলে। কর্নওয়ালিসের রিফর্মের ফলে এক শ্রেণীর শহুরে বসবাসকারী জমিদার কোম্পানির সঙ্গে বাণিজ্যের সুবাদে উঠে আসা বেশ কিছু বণিক শ্রেণীর লোকেরা অষ্টাদশ শতকের শেষ এবং ঊনবিংশ শতকের শুরুতে যখন পয়সা হলো প্রচুর, তারা নানান রকম উৎসব করতে শুরু করলো। তাদের বাৎসরিক উৎসবের জন্যে প্রতিমার প্রয়োজন হলো। যে পুজোর দেবতাকে বিসর্জন দেওয়া হতো, ভাসিয়ে দেওয়া হতো, এর জন্যে মৃৎ প্রতিমার দরকার হলো তাদের। সেই প্রতিমার প্রয়োজনে এরা মৃৎশিল্পী আনতে শুরু করলেন নদিয়ার থেকে। তারা কিন্তু কুমারটুলিতে আসতে শুরু করলো একটু একটু করে, এবং কুমারটুলিতে এসে দেখলো যে এখানে ব্যবসাটা কিন্তু নদিয়ার চেয়ে ভালোই হচ্ছে। অবশ্যই এরা বসবাস করার আগে কুমারটুলি নামটা পায় না। এই যে নদিয়ার থেকে যারা এলেন তারা বেশিরভাগই হলেন কুম্ভকার। বিংশ শতকের গোড়াতে একটা মস্ত বড় পরিবর্তন ঘটেছে। এর আগে পর্যন্ত এই কুম্ভকার মূর্তি নির্মাতারা
যে ধরনের মূর্তি নির্মাণ করতেন সেটা আপনি বলতে পারেন যে সাবেক বাংলা ধরনের, যার কিছুটা হদিশ আপনারা পেতে পারেন ঊনবিংশ শতকের পোড়ামাটির মন্দির ভাস্কর্যে। এইটার একটা মস্ত বড় পরিবর্তন এলো 20 শতকের গোড়ার দিকে, এবং একজন লোকের হাত দিয়ে এলো, তার নাম জি পাল। I think Kumattuli idol makers have been innovating in their own ways, so that way back when the new taste for realistic goddesses came, that was seen as an innovation. It's not that there was a static art. The tastes were changing, and they were in their own ways responding to change, from Akchala to individual figures. The making of realistic goddesses was considered to be a great achievement. গোপেশ্বর পাল বলে একজনা ছিলেন, জি পাল তাকে বলা হতো। তিনি প্রথমে এই রিয়েলিস্টিক বাস্তববাদী যে শিল্পের গঠন সেটা উনি শুরু করলেন। শুরু করার পরে দেখা গেল বেশ জনপ্রিয় হচ্ছে, সেই জন্যে ওই কুমারটুলির একটা ঘরানা তৈরি হলো। এই বিবর্তনটা কিন্তু বহুদিন আগের। প্রথমে একচালা হতো, তারপর সেটাকে ভেঙে ওটাকে টুকরো করা হলো। পরবর্তীকালে এটাকে যেটা জাস্টিফাই করা হয়েছিল যে আমাদের যে এখন ছোট ছোট সমস্ত ফ্যামিলিগুলো ভেঙে ভেঙে যে টুকরো হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে ওটা করা হয়েছিল। ডাকের কাজটা খুব মজার জিনিস। ডাকের কাজ কিন্তু মূর্তির সজ্জা, মূর্তি নয়। এই ডাকের মূল উপাদান হলো শোলাপিঠ। শোলাপিঠটা ইটসেলফ একটা স্ট্রাকচার দেয়, কিন্তু তার ওপরে রংটা পরাতে হয়। অ্যালুমিনিয়াম ফয়েলটা তো ম্যানুফ্যাকচার্ড জিনিস, এটা বিদেশ থেকে ডাকে আসতো, সেই জন্যে এটাকে ডাকের সাজ বলতো। 94-এ যখন বাবা মারা গেলেন, সেই বছর যখন আমি প্রথম এলাম, তখন আমার একটু অসুবিধা হয়েছিল, বা কাজকর্ম দিক বলুন, বা একটা সব পুরুষ মানুষ আমার যখন দোকানে সব কাজ করছে, তার মধ্যে মহিলা হয়ে আমি কিভাবে কাজ করব, সেই দিকে আমার একটুখানি চিন্তা ছিল। এখন কোনো অসুবিধা হয় না। তা আমি এইটুকুনি ভাবি যে নিজেদের তো এটা জাত ব্যবসা, সেই জন্য আমার লজ্জা করলে তো কোনো কিছু হবে না। এখন মহিলারা সব কিছুই করছে, হ্যাঁ, চাকরি বাকরি বা পাইলট হচ্ছে, হ্যাঁ, সব কিছুই করছে, তা আমরা কেন করতে পারবো না? নিজের চেষ্টা বলুন বা নিজের আগ্রহেতে আমি শিখেছি। যে কোনো কাজ ধরুন নিজের চেষ্টা থাকলে কেউ তাকে হারাতে পারবে না। কোনো জিনিস তো স্থির হয়ে থাকে না, পরম্পরা বা ট্র্যাডিশনই হোক বা যে কোনোই হোক, সে আস্তে 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 পরিবর্তন হবে। তা যদি না হয় তাহলে সেটা মজা পুকুরের জলের মতো হয়ে যাবে, নিষ্প্রাণ হয়ে যাবে। লোকশিল্প হচ্ছে আমার মনে হয় মানুষ বেঁচে থাকার জন্যে, মানুষের দৈনন্দিন প্রয়োজনে যে শিল্প তৈরি হচ্ছে তাকে আমি লোকশিল্প বলবো। পাঁচমুড়াতে গিয়ে দেখেছি ওদের হয়তো একটা বাচ্চা মেয়ে পুতুল খেলবে, তার জন্য একটা পুতুল বানানো হচ্ছে শিল্প। ওনার মুখোশ, যেটা যে ওদের রুজির জন্যে বা কোনো অনুষ্ঠান করার জন্য মুখোশ পড়তে হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র এই নয় যে সেটা ভালো লাগার থেকে, একটা প্রয়োজন আছে। নাইনটিজ থেকে যে কোনো এই এই থিম যারা শুরু করলো, তারা এই দিকটা বেশি নজর দিতে শুরু করলো, অর্থাৎ বাংলার পট পাটা পুতুল একটা জায়গা করে নিল। ফোক এলিমেন্টটাকে নিলে আরো সহজে পৌঁছে যাওয়া যাবে লোকের মধ্যে, লোকে সহজে গ্রহণ করবে। কারণ ফোক এলিমেন্টটা তো যে কোনোভাবেই হোক লোকের চেতনায় কিছু কিছু থেকে গেছে, অতএব ওটাকে যদি নিয়ে আমি করি, ইম্প্রোভাইজ করবার চেষ্টা করি, তাহলে তার গ্রহণযোগ্যতাটা বেশি হবে। সুরে সুরে পূজার
যে আর্ট সে পুজোর সময় একটা এক্সিবিশনের মতো হয় আর কি, বাইরে পুজো মণ্ডপের বাইরে তারা তাদের এক্সিবিট করতে পারে প্রোডাক্টগুলো, এবং সেখানে তাদের সেল কিন্তু খুব ভালো সেল হয়। আমার বাড়ি সাজানোর একটা আলাদা একটা আছে, আমি সে একটা শোপিস কিনে নিয়ে এলাম। এরা যাবো রথ দেখা, কলা বেচা যেমন শিল্পীদেরও হয়, যারা ঠাকুর দেখে তাদেরও কিন্তু হয়। I feel even the way in which you reinvent folk art and you place it within Durga Puja aesthetic is a modernist intervention. But there's a way in which there's a new kind of language of vernacular folk that has been inducted, but it is being done from the vantage point of new modern artists, modern design. So there's a new design aesthetic, a vernacular design aesthetic if one can call it, which is using a variety of folk and rural art forms. মিলনের উৎসবে যারা আসবেন, যারা ঠাকুর দেখতে আসবেন, তারা যাতে ফিল করেন যে তারা একটা মিনি গুজরাটে এসছেন। এই শিল্প এবং সংস্কৃতির যে বিকাশ, এটা কিন্তু আগের থেকে অনেক বেশি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যারা ছোট ছোট শিল্পীরা আছে তারা কিন্তু অনেক প্ল্যাটফর্ম পাচ্ছেন। প্রচুর গ্রামের মানুষ আছেন যারা হাতের কাজ করেন, কিন্তু সেভাবে তারা দাম পান না। এই পুজোর সময় বিভিন্ন ক্লাব তাদের কিন্তু নিয়ে এসে এই যে তাদের একটা জায়গা তৈরি করে দিচ্ছেন, তারা যে কাজ করতে পারছেন, তাদের একটা পারিশ্রমিক হচ্ছেন। আমরা যারা থিম পুজো করি তারা জায়গাটা দিতে পারছি। ইন্ডিজিনিয়াস আর্টিস্টরা, রুরাল আর্টিস্টরা, তারা এসে যেভাবে অসম্মানিত হন, মানে যে ধরনের সম্মান তাদের প্রাপ্য সেটার সাথে পান না, পারিশ্রমিক পান না, এবং তাদেরকে ছোট লোক হিসেবেই এখানে রাখা হয়। ছোট লোক হিসেবে, গ্লোরিফাইড ছোট লোক আমি বলছি, তথাকথিত শিক্ষিত শিল্পীরা যারা সারা জীবন এটাকে ভালো চোখে দেখেনি, যাদের শিক্ষায় কোনোদিন এটাকে ভালো চোখে দেখতে বলা হয়নি, তাদেরকে ব্রাত্যজনের শিল্প হিসেবে দেখতে বলা হয়েছে। তারা এইটা থেকে বেরোনোর উপায় নেই বলে, এবং এইটার উপরে কাঁধে বন্দুক রাখার এটা একটা সহজতম রাস্তা বলে এটাকে এরা বেছে নিয়েছে। হ্যারি পটারের ক্যাসেলের মধ্যে বা কোনো একটা গির্জার মধ্যে দুর্গাপুজো হচ্ছে, এটা ঠিক যুক্তিযুক্ত না। মানে একটা ধর্মীয় উৎসবে যখন ঢুকবো তখন একটা ধর্মপ্রাণ মনোভাব তৈরি হবে, মানুষ ঢুকতে ঢুকতে ফিলিংসটা নেবে। দুর্গাপুজোতে আমি অসুরকে করিলাম লাদেন, হ্যাঁ, কি কার্তিককে হ্যারি পটার, এগুলো তো আমার কাছে খুব খারাপ লাগে। একটা মাত্র বইয়ের জন্য মানুষ, বাচ্চারা, ইয়াং জেনারেশন লাইন দিয়ে বইয়ের দোকানে বই কিনছে, এটা আমাদের খুব ভালো লেগেছিল। বইয়ে কি আছে সেটা পরবর্তী কথা। গ্লোবালাইজেশনের যুগে আমরা কোনো আঞ্চলিকতার সীমানায় সীমাবদ্ধ থাকতে চাইনি। বিশ্বের আঙিনায় যে চরিত্র সারা বিশ্বের মানুষকে এক সূত্রে গ্রথিত করেছে সেটা হচ্ছে হ্যারি পটারের ক্যারেক্টার, এবং সেই হিসাবেই আমরা এই হ্যারি পটারকে আমাদের এবারে শারদোৎসবের আঙিনায় তুলে নিয়ে এসেছি। এইসবের সম্বন্ধে তো মানুষ টিভিতে তো এগুলো দেখতেই অভ্যস্ত। আপনি সারা যদি বছর ধরে টিভি দেখেন, টিভিতে খবরে কি দেখেন? এই তো দেখবেন টিভি, তার তো কিছু নেই। আমি তো এটাকে ওকে বলে বোঝাতে পারছি না যে পুজোর দেখে, যে মানুষ কিন্তু বিরক্ত। তোমার মণ্ডপে এসে মানুষের রিয়াকশনটা হয়, আবার এখানেও আমি বলছি যে আমি উগ্রপন্থার বিরুদ্ধে মানুষকে করছি, তাহলে আমি মণ্ডপে আসবো কেন? তো উগ্রপন্থা হিসেবে বলে তুমি আলাদা করে করো না, এর সঙ্গে ঠাকুরের কোনো রকম রিলেশন নেই। ধরুন আপনার বাড়ির বা আমার বাড়ির কেউ যদি ওই দুর্ঘটনা মারা গিয়ে থাকে, আমাকে নতুন করে আবার সেই পুজো কটা দিনে ওইটাকে নতুন করে মাথায় ঢুকিয়ে দেওয়া, ওইটা একটা অ্যাক্সিডেন্ট, ওইটাকে হাইলাইট করে তুলে ধরবার, ওইটা কিন্তু গিমিক টাইপের পুজো। হ্যারি পটারের সেই যে জাদু নগরী বা এই সব কিছু যদি কপি করা হয়, তাহলে আমি বলবো যে এটা করার কোনো দরকার নেই। হ্যারি পটারকে যদি আমি নতুনভাবে ইন্টারপ্রিট করতে পারি তাতে কোনো নেই। আজকের দিনে ভিজুয়াল কোটেশন তো খুব বেশিভাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমি সেটাকে ইমিটেটিভ যাতে না হয় সেখানে বলবো। The experiments occurred within certain very defined limits of the ritual event, so that there's certain licenses you can take with the form of the goddess, but no more than that. একটি ইমেজ তার 10খানা হাত,
চারখানা ওই সাইড পুতুল বলে কথ্য ভাষায়, 4টে মানুষ বসে আছে আর একটি অ্যানিমেল, আবার তাদের বাহন রয়েছে আরও 4টি অ্যানিমেল আর একটি ডেভিল। এই সব মিলিয়ে এই যে ভয়ঙ্কর একটা নাটকীয়তা, ধর আমি কি করতে পারি এর সাথে একটা লেজ জুড়লে খুব মৌলিক হবে নাকি? ওটা তো এমনি মৌলিক হয়ে বসে আছে। এবার এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা কিন্তু খুব ডেফিনিট সাধারণ মানুষের কাছে। এবার আমি ওকে কতটা শিফট করাবো, কতটা ওকে ধাক্কা মারবো, সেটাকে আমাকে ভেবে দেখতে হবে। কারণ আমি এমন নতুন কিছু এসে ভূমিষ্ঠ করতে হচ্ছে না ওখানে, যেই জিনিসটা সাধারণের থেকে বিচ্যুত একটা ভাব নিয়ে বসে আছে। সাধারণ অলরেডি একটা ফ্রেমওয়ার্ক নিয়ে দেখতে আসছে, বিকজ ইট ইজ দুর্গাপূজা। পুজোটার মধ্যে শেষ পর্যন্ত একটা ভক্তি ভাব আসতে হবে, আমাদের মনটা যেন শান্ত হয়, সেটাকে দেখে আমরা যেন আনন্দ পাই। খুব বেশি যদি পরীক্ষামূলক আধুনিক এই কিউবিজম ফর্ম বা উল্টো পাল্টা, আমার ওটা ভালো লাগে না। বাংলার যে সনাতনী মূর্তি, এখন সেই মূর্তিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পরিবেশন করা হচ্ছে। থিমের পুজোতে মূর্তিগুলোতেও থিম এসে যাওয়ার জন্য আমাদের মনে হয় যে সম্পূর্ণ পুজো বা সম্পূর্ণ ভাব আমাদের মধ্যে আসছে না। এই প্যান্ডেল তো সম্পূর্ণ হ্যারি পটারকে নিয়ে তৈরি। এর মধ্যে হ্যারি পটারের কাজ হচ্ছে অশুভ শক্তিকে দমন করা, যেটা মা দুর্গারও একই কাজ। তো সেইখানে আমরা যখন দেখছি যে সকালবেলা নবপত্রিকা স্নান হচ্ছে, অষ্টমীর দিন সকালে পুজো হচ্ছে বা সন্ধেবেলা সন্ধি পূজা হচ্ছে, কোনোভাবে কিন্তু থিমের সাথে সেটা কোনোভাবে ক্ল্যাশ করে না। I feel there's something very, very contemporary about this space of production and into the kinds of tastes that are circulating within it, and even the desires and ambitions that are at play. So I would like to see it as profiling the contemporary, but it is equally a place of what we will call ritual, festival, and therefore that has its own constraints, its own delimitations. It's a space of contemporary practice. We know there's a huge amount of debate as to whether or not to give it that designation of art. The fact that it is so intensely debated, to me it's instructive, because it means that just as those who are making it, the organizers who invest so much into the pujo, spectators who go to see it, wish to see this as art. আমি এটার মধ্যে ভাবনার খোরাক প্রচুর পাচ্ছি যে একটা নতুন পপুলার আর্ট কিভাবে তৈরি হয়। সেই পপুলার আর্টটা কিন্তু অর্গানিক্যালি জনসাধারণ উপভোগ করছে, তাদের মধ্যে থেকে তৈরি নয়। এখানে তৈরি করছে কিন্তু বিশেষ গোষ্ঠী, খাওয়ানোর জন্য তৈরি করছে। এটার মধ্যে একটা কমার্শিয়াল ব্যাপার থেকে যাচ্ছে। আমি সেটাকে আরবান পপুলার আর্ট বলছি, which is different from folk art. আমার তো কন্টেম্পোরারি একটা এক্সপ্রেশন বলেই আমার মনে হয়, কারণ বহু ছাত্রকে দেখেছি এরা কিন্তু নিজেদের একটা স্টাইলও এর মধ্যে ইভলভ করতে চাইছে, এবং এরা বহু ট্র্যাডিশনাল জিনিসও কিন্তু ব্যবহার করছে প্যান্ডেল বানাতে। গত 5 বছর 6 বছর ধরে আমি দেখছি একেবারে একদম মৌলিক গঠন একটা, এই যে একেবারে একটা ওই যে আর্কিটেকচারটা করছে, যে পুজোর মণ্ডপটা তৈরি করছে, তার ভেতরে সাংঘাতিক রকমের মৌলিক একটা ভাবনা রয়েছে, সম্পূর্ণ একটা অন্যরকম ভাবনা। পুজোর মাহাত্ম্য, পুজোর ভাব তো সেখানে থাকছেই। এখন দেখো এইটা করতে গেলে কিন্তু সচেতন না হলে এটা করা যায়। যে আমি যে কাঠটা কেটেছি, যেটা দেবী হয়েছে, সেটার উপর বসে আমি একটা সিগারেট খেয়েছিলাম। আমার কাছে কিন্তু আমি যে কাজটা করি, আমার কাছে বিউটিটাই হচ্ছে, ওর সৌন্দর্যটাই অ্যাস্থেটিক্স, এবং সেটাই আমার কাছে প্রণম্য আর কি, সেটাকেই নমস্কার করা যায়। আমার মনে হচ্ছে যেটার মধ্যে এই নান্দনিকতা আছে তাকেই প্রণাম করা যায়। এখন মানুষকে তো এইভাবে বলা যায় না, মানুষ হচ্ছে শনি ঠাকুরকে দেখলে ওটা, হ্যাঁ, বিউটি থেকে তো করে না, সৌন্দর্য থেকে করে না, অ্যাস্থেটিক্স থেকে করে না, তার একটা বোধ, তার একটা বিশ্বাস থেকে করে সে। কেউ যদি এসে আমার ঠাকুরকে ডেকে মা বলে প্রণাম করে তাতেও ঠিক আছে, কেউ যদি এসে বলে ভালো শিল্পকর্ম হচ্ছে তাতেও ঠিক আছে। I think the question of authorship again here becomes important. Authorship is important up to the production. At the end of it, very few Durga Puja artists even want to claim authorship over those production or wish to retain them in that wholeness. আমার ব্যক্তিগতভাবে এই ফিল্ডে আসার একটা উদ্দেশ্য আছে আর কি। আমি এসেছি কারণ আমি বরাবরই যা করেছি, যখন এক্সিবিশন করেছি, ছবি এঁকেছি, খুব রেস্ট্রিক্টেড ভিউয়ার, আমার অডিয়েন্স খুব রেস্ট্রিক্টেড, কিন্তু একদম যে এই ফিল্ডের লোক নয়, যে 4 দিন কোলে বাচ্চা নিয়ে এসে দাঁড়াবে, যে রণ ব্যানার্জিকে জানে না, তার ব্যাকগ্রাউন্ড জানে না,
সেখানে শিল্পের বড়াই বা আমার শেখা, আমার অভিজ্ঞতা, সেগুলো খুব একটা কিছু মানে রাখে না আমার মনে হয়। আমার যেটা মনে হয় যে এই ফিল্ডে খুব জেনে শুনে আমি এসেছি এবং এমন একটা মাস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি এসে, সেখানে শিল্পী সত্তার বিকাশ একদমই নেই। ওই মানুষগুলোকে ভালো লাগানোর জন্যে যে তার পারসেপশান, তার যে সেইগুলোকে যদি একটু নিয়ে চর্চা করা যায়, এটা আমার একটা রিসার্চের। শুধু শিল্প যদি করতাম আমি, মানে আমার নিজের যেটুকু বোধ বুদ্ধি আর কি, তাহলে এই প্ল্যাটফর্মে করতাম না। সেটার জন্যে ওই একটা রেডি প্ল্যাটফর্ম আছে যেখানে শিল্পবোদ্ধারা শুধু যায়। I know that writers who write on modern and contemporary production are extremely reluctant to give this work the name of installation art, and as they rightly say, installation art comes out of a certain history of critical avant-garde practice, and can we name the Durga Puja work as critical avant-garde practice? And that, I think, is a question to raise. পুজোর যে একটা আলাদা আভিজাত্য বা এত মানুষ দেখার প্রবণতা, এটা পুরস্কার হওয়ার জন্যই কিন্তু এটা হয়েছে। এই যে অভিনবত্ব, নানান রকম প্রতিমা, নানান ধরনের মণ্ডপ, নানান ধরনের চিন্তাভাবনা, এটা কিন্তু প্রাইজের ব্যাপারটা না থাকলে তাহলে কিন্তু মনে হয় আসতো না। পুরস্কারের টান, পুরস্কার না পাওয়ার হতাশা, এইগুলো প্রাধান্য পায়। তার থেকেও তার মণ্ডপসজ্জার ইউনিকনেস, বৈশিষ্ট্য, এগুলো গুরুত্ব কম পায়। সমষ্টিকে আমি ত্যাগ করতে পারি, যদি আমায় পুরস্কার এনে দেয় তাহলে আমি আমার এত সমষ্টি নিয়ে, এত রিচুয়াল নিয়ে, এত শাস্ত্র নিয়ে আমার খবেটা কি? এই জাজমেন্টটা ওরা যে সিস্টেমটা করে, তাদের প্রাইসটা যাতে অ্যাট্রাকটিভ হয় সেই জন্য তারা বিভিন্ন স্পেয়ারের সেলিব্রিটিদের নেয়। তাতে দেখা যাচ্ছে যে এক্স মিডিয়ামে কাজ করে সেই ভদ্রলোক যাচ্ছেন, ওয়াই মিডিয়ামে কাজ করছেন, যাদের পার্টিকুলার পুজোর যে টোটাল ব্যাপারটা, শিল্প সচেতনতা, শিল্প অ্যাওয়ারনেস বা এস্থেটিক সম্বন্ধে সেই ধারণাটা কম থাকে। এটা একটা মার্কেটিং গিমিক, মার্কেটিং কমিউনিকেশন প্ল্যানিং। এটা একটা শারদ সম্মান দিয়ে এটা জয়েন্ট প্রমোশন বলে। এটা খুব ছোট বাজেটে কদিনের জন্যে এটা ব্র্যান্ড আইডেন্টিটিটাকে বাড়িয়ে দেওয়া। আমি একাডেমিক ছেড়ে, আমি বিড়লা একাডেমি ছেড়ে আমি একটা মাস প্ল্যাটফর্মে এলাম, আর কেউ এসে কোথাকার বিরক্ত বিচারক কোনো রং কোম্পানির কেউ কিছু বলল, তাই দিয়ে রণনায়াদির কলাটা। আচ্ছা, পুরস্কারের যেমন একটা ভালো দিক হচ্ছে যে পুরস্কারে একটা উৎসাহিত করা হচ্ছে একটা ট্রেন্ডকে, আবার আরেকটা দিক হচ্ছে পুরস্কারগুলো আগে থেকেই প্রি-ডিজাইন, প্রি-ফ্যাব্রিকেটেড বলে সেই পুরস্কারের গুরুত্ব হারিয়ে যায়। কিন্তু সাধারণ লোক তো এইসব খবর রাখে না, এবং তাদের কোনো উৎসাহ নেই। তারা জানে পুরস্কার পাচ্ছে এবং পুরস্কার পেয়ে তার আনন্দ। প্রতিযোগিতার মধ্যে, পুরস্কারের মধ্যে আমি যদি ইতিবাচক দিক খুঁজে নিই, আমি তাকে বাহবা দেব। সব কিছুরই নেতিবাচক দিক আছে, নেগেটিভ আছে, কিন্তু মানুষের যে বলা যায় একটা আকাঙ্ক্ষা, জীবনের প্রতি, সংস্কৃতির প্রতি, শিল্পের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা অক্ষুণ্ণ থাকলে এসবগুলো দূর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এমন কিছু নতুন ভাবনা আসবে যেগুলো ক্লিশে হয়ে গেছে, সেগুলো পাল্টে যাবে। There's a cycle from the early 2000s into now which has seen a certain kind of rising trend of the art and theme pujo, and today I'm even willing to say that it is a saturating trend. But because it's a saturating trend, I'm not saying it's going to die out, but it's going to may become standardized. যদি মাটি থেকে জল তুলতেই থাকেন, এক সময় তো জল আর আপনি পাবেন না আর কি। তার আর কত কালচার করবে? কিছু কিছু পুজো মণ্ডপ আগের স্টাইলে ফিরে এসছে, আবার সনাতনী প্রতিমা, তারা একেবারে চলে যাচ্ছে গ্রামে। মানে আর কোনো শহরের কোনো ব্যাপার নেই, গ্রামের আটচালা ঘর,
সেখানে আটচালা প্রতিমা, সেখানে গ্রামটাকে ফিরিয়ে আনছে। But I feel, and if I've put it within quotes, it's because I feel that there's a certain, and I'll use the term, there's a certain fragility and a certain ambivalence to that status and designation. Fragility because it is there, but it evaporates very quickly. It evaporates as soon as the festival ends. Both the production and the artists find it very hard to retain that status once the event is over. ফিউশনই হোক, আর্ট কলেজের ছেলেমেয়েরাই এর মধ্যে আরও সিরিয়াসলি এসেনশিয়ালি ইনভলভ হয়ে যাক, তারা এটা আরও স্টাডি করুক, এটাকে আরও একটা বিচার ক্ষমতা তাদের মধ্যে তৈরি হোক, নিজস্ব বিচার ক্ষমতা তৈরি হোক পুরস্কারের বাইরে, এবং এটা একটা মানে সামাজিক একটা ডায়ালগ হোক, একটা গভীর জায়গা তৈরি হোক, যেখান থেকে সামগ্রিক শিল্পের একটা কদর তৈরি হবে।